সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, কিছু পরিসংখ্যান কিন্তু বলছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় 48,000-এর মতো শিশু অটিজমজনিত সমস্যায় ভুগছে। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অটিজম। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছে আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার তোশিবা রহমান 1981 সালের জুন মাসে নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। ম্যাম, আমরা যতটুকু বিভিন্ন পরিসংখ্যান থেকে জেনেছি যে বাংলাদেশে প্রায় 48,000-এর মতো শিশু অটিজমজনিত সমস্যা নিয়ে ভুগছে। আপনার কাছে একটু জানবো, অটিজম বলতে আসলে কি বোঝায়? অটিজম হচ্ছে এমন একটি অবস্থা এবং এটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, মানে এমন কোনো ডিজিজ বা এমন কোনো বড় ধরনের ক্ষত নাই ব্রেনে, সব কিছুই আছে কিন্তু অর্ডারলি নাই, সব কিছু ডিসঅর্গানাইজড ওয়েতে ব্রেনের মধ্যে আছে, এলোমেলোভাবে ঘুরছে, সেগুলোকে আমাদের গুছিয়ে আনতে হবে। অটিজমকে আমরা তিনটি কম্পোনেন্টে যদি বলি তাহলে সোশ্যালাইজেশন, কমিউনিকেশন এবং বিহেভিয়ার, এই তিনটি প্যাটার্নে শিশুদের মধ্যে থাকে প্রতিবন্ধকতা। সোশ্যালাইজেশন মানে হচ্ছে শিশুকে আমি নাম ধরে ডাকছি, শিশু আমার দিকে তাকাচ্ছে না, অথচ সে যেই সাউন্ডের প্রতি তার হাইপার সেন্সিটিভিটি আছে বা যেখানে তার অ্যাটেনশন দেওয়ার, সেটা কিন্তু আবার খুব মৃদু আওয়াজে সে সেখানে রেসপন্স করছে। চোখে চোখে তাকাচ্ছে না, তার সঙ্গে আমি কথা বলছি বা খেলছি, কোনো একটা ইন্টারাকশন করছি, ও কখনোই চোখে তাকাবে না বা এলোমেলোভাবে নিজের মতো করে নিজের জগতে ঘুরতে থাকবে। এছাড়াও দেখা যায় যে ওদের পেয়ার রিলেশনগুলো খুব পোর থাকে, মানে সমবয়সী শিশুর সাথে মিশে খেলা বা সমবয়সী শিশু তার পাশে আসছে সেদিকে একটু খেয়াল করা, সেদিকে তার লিমিটেশন থাকে। এরপরে আসি কমিউনিকেশন। আমরা জানি কমিউনিকেশন দুইটা ওয়েতে হয়, ভার্বাল কমিউনিকেশন আর নন ভার্বাল। তো অটিজম শিশুদের ভার্বাল, নন ভার্বাল দুইটা ওয়েতেই তাদের থাকে রেস্ট্রিকশন, এবং তারা কথা বলে বা কোনো জেস্চার, তাদের পোস্টারের মাধ্যমে বা পয়েন্টিং করে কিন্তু মনের ভাবটাও প্রকাশ করতে পারে না। এবার যদি বলি বিহেভিয়ার, সেখানে থাকবে হচ্ছে শিশুদের একই রকম কাজ, একই কাজ বারবার করে করা, মানে সেমনেস থাকবে, রিপিটেটিভ থাকবে বিহেভিয়ার। যেমন দেখা গেল বাড়িতে সে হয়তো বল নিয়ে খেলছে বা গাড়ি নিয়ে খেলছে, পুরো গাড়িটাকে গাড়ির মতো করে না খেলে গাড়ির চাকাটাকেই শুধুমাত্র স্পিন করে যাচ্ছে, মানে গাড়ির যে হুইলটা আছে, এবং যখনই সে গাড়ি পায় সে এই কাজটাই করে। এবং এই কাজটাই যদি তার ইন্টারেস্ট থাকে তাহলে দেখা যায় মিনিটের পর মিনিট, হাফ অ্যান আওয়ার, 1 আওয়ার সে এইটা দিয়েই খেলছে। আবার অনেক সময় দেখা যায় যে শিশুরা কিন্তু লেগোগুলো বা যেগুলো আছে ব্লকসগুলো, এগুলো দিয়ে খেলতে পছন্দ করে, বিভিন্ন রকম করে শেপ করে। দেখা যায় ওদের মধ্যে যদি লাইন আপের একটা টেন্ডেন্সি থাকে, যে শিশুটির রেস্ট্রিকশন থাকবে টু দ্য লাইন আপ, সে শুধু লাইন করে সাজাবে। অনেকগুলো চেয়ার দেখলো, সেগুলোকে লাইন করে সাজাবে, এবং সেই সাজানোর পরে হয়তোবা কোনো একটা শেপ আসে যেটা আমরা বুঝি না, সেটাকে সে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। এবং এই জন্যই বলে হয়তোবা যে অটিজম শিশুদের 40% বা তারও বেশি শিশুদের আইকিউ লেভেল নর্মাল বা তার বেশি থাকে। এবং আমরা হয়তো জানি যে আমাদের আইনস্টাইন, তারপরে বিল গেটস, ওনাদের মধ্যে কিন্তু এই লক্ষণগুলো ছিল। ম্যাম, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সেই সিমটমসগুলো বাবা মায়েরা বুঝতে পারে না, তো তখন বোঝার আসলে উপায়গুলো কি কি? আসলে জাস্ট আফটার বার্থ কোনো প্রবলেমে যদি ফিজিক্যাল তেমন কোনো মানে ডিসমরফিজম না থাকে তাহলে কিন্তু বোঝা সম্ভব নয়। আর যেহেতু অটিজম পুরোটাই হচ্ছে একটি বিহেভিয়ারাল ইস্যুস বা তার কোনো একটা অ্যাকশন, তার গেস্টারের মাধ্যমে আমরা বুঝতে পারি, তার পারফরমেন্স দেখে আমরা যেহেতু এগুলো ডায়াগনোসিস হয়, সেক্ষেত্রে এখন বলে, আগে বলতো যে 18 মান্থস টু 36 মান্থ, অর্থাৎ 3 বছরের মধ্যে সবগুলো সিমটমস চলে আসে। বাট এক্সপার্টিস এবং সায়েন্টিস্টরা বর্তমানে বলছে যে 7 মান্থ টু 8 মান্থেও যদি কোনো এক্সপার্টিস বুঝতে পারে যে একটা বা দুইটা লক্ষণ আছে, রিস্ক ফ্যাক্টর বা রেড ফ্ল্যাগস যেটুকু আমরা বলি, তাহলে কিন্তু তাকে তখনই যদি আমরা ইন্টারভেনশন শুরু করি বা কাউন্সেলিং যদি করতে থাকি প্যারেন্টসকে, তাহলে অনেকাংশেই কিন্তু আমরা এই সিমটমসগুলোকে রিমুভ করতে পারবো বা ফিগার আউট করতে পারবো। এবং দেখা যায় যে 1 বছর হয়ে গিয়েছে কোনো শিশু যদি সে পয়েন্টিং না করে, অর্থাৎ তার পয়েন্টার বা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কোনো কিছু পয়েন্ট করে তার মনের ভাব প্রকাশ করছে না, 18 মান্থস হয়ে গিয়েছে কোনো শিশু এখনও একক কোনো শব্দ অর্থপূর্ণভাবে বলা শিখেনি। আবার দেখা যায় যে 2 বছর হয়ে গিয়েছে কোনো শিশু 2টি শব্দ জোড়া লাগিয়ে বাক্য তৈরি করতে পারছে না, এবং সেটা অবশ্যই ইকো হওয়া যাবে না। যেমন আমি যদি ওকে বলি কি নাম, সেও যদি বলে কি নাম,
এখানে আসো, সেও বলবে এখানে আসো, সে কিন্তু আমাকে জাস্ট ইকো করছে, রিপিট করছে, কপি করছে, তো সেগুলোকে আমরা এক্সক্লুড করব। এছাড়াও বলা হয় যে যে কোনো বয়সে এসে তার অর্জিত দক্ষতাগুলো যদি হারিয়ে ফেলে, সেটা সাধারণত অটিজম শিশুদের বেলায় বেশি দেখা যায় যে 18 মান্থস টু 36 মান্থের পরে তার হয়তো আগে ইন্টারাকশনটা ছিল, কিছু কিছু ভাষার সে দক্ষতাগুলো অর্জন করেছিল, কিন্তু হঠাৎ করেই কেন যেন সে সব কিছু লস করে গিয়েছে। সেক্ষেত্রে অবশ্যই প্যারেন্টসকে শিশু বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট অথবা চাইল্ড ডেভেলপমেন্ট স্পেশালিস্ট যারা আছেন তাদের সাথে যোগাযোগ করতে হবে। একজন প্যারেন্টস কিভাবে বুঝতে পারবে যে 5-6 মাস বয়স যখন বাচ্চাদের থাকে তখন তার বাচ্চাটা আসলে অটিজম জনিত সমস্যায় ভুগছে? এই ক্ষেত্রে সাধারণত 5 to 6 মান্থ অর ইন অ্যারাউন্ড সেই শিশুটা কিন্তু ব্রেস্ট ফিড করে। তো ওই ব্রেস্ট ফিডিংয়ের সময় মা যদি খেয়াল করে যে শিশুটি আমার দিকে তাকাচ্ছে না, ও অন্যদিকে তাকিয়ে আছে, মা তার সঙ্গে ইন্টারাকশন করছে বা খেলছে, যখনই করছে কিন্তু শিশুটি হয়তো দেখছে শুনছে কিন্তু এই মায়ের দিকে তাকাচ্ছে না, বা তার সামনে কোনো কালারফুল টয়েস নেওয়া হয়েছে সেটার দিকে সে তাকাচ্ছে না, টয়েসটা সরে গেল সে আবার ফলো করছে না। এই যে আই কন্ট্যাক্টের বিষয়টা বলেছিলাম সিমটমসের মধ্যে, সেটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন। এরপরেও এই সব সময়ে বাচ্চাদের কিন্তু কিছু ভোকালাইজেশন চলে আসে, যেমন এই সাউন্ডগুলো চলে আসে। এই সাউন্ডগুলো যদি সে না করে বা তার সাথে যদি কেউ ইন্টারাকশন করে, সে যদি বিগ একটা সোশ্যাল স্মাইল না দেয়, কারণ 45 ডেজের পরে কিন্তু একটি শিশুর সোশ্যাল স্মাইল ডেভেলপমেন্ট হয়ে যায়। তো 5 to 6 মান্থে কিন্তু একটা শিশু অবশ্যই আমার সাথে রেসিপ্রোকাল কমিউনিকেশনটা সেই বিগ সোশ্যাল স্মাইলের মাধ্যমেই করবে। তো এই কয়েকটা পয়েন্ট দেখে কিন্তু প্যারেন্টস বুঝতে পারছে। এই যে অটিজম জনিত সমস্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাচ্চাদের মধ্যে, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? আসলে হয়েছে কি, ডে বাই ডে এত বেশি বাড়ছে এবং গবেষণা বা রিসার্চ যেটা বলছে যে নেক্সট 2050-র মধ্যে, মানে 2050 সালের মধ্যে ইউএসএর মতো জায়গায় 1:1 হবে, অর্থাৎ একটি স্বাভাবিক শিশু একটি অটিজম শিশু। কিন্তু আনফর্চুনেটলি এটার মেইন কোনো কজ কিন্তু এখনও পর্যন্ত এস্টাবলিশড হয় নাই। অনেকগুলো রিস্ক ফ্যাক্টরকে বলা হচ্ছে এটার জন্য দায়ী, কিন্তু স্পেসিফিক কোনো কজ এখনও মানে আবিষ্কার হয়নি। তো মোটা দাগে আমরা যদি দুইটা ভাগে ভাগ করি যে কেন আসলে রিস্ক ফ্যাক্টরসগুলো বা কী, সেগুলো হচ্ছে জেনেটিক প্রবলেম অথবা এনভায়রনমেন্টাল কজ। এই দুইটা ভাগে যদি আমরা বলি যে জেনেটিক যে কোনো প্রবলেমের কারণে হচ্ছে, হয়তো বা তার পূর্ব কোনো পুরুষের মধ্যে কোনো একটা ত্রুটিপূর্ণ জিন ছিল সেখান থেকে হতে পারে। আবার অটিজমের বেলায় জেনেটিক কজটা একটু অন্যরকম, এখানে এপিজেনেটিক্স বলে একটি কথা আছে, হয়তো এই শিশুটির মধ্যে ডেনোভো মানে নতুন করে জিনটা মিউটেশন হয়েছে। আবার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যদি আমরা বলি যে দেখা যায় যে এন্টিন্যাটাল, নেটাল বা পোস্ট নেটাল প্রেগনেন্সিতে যদি কোনো প্রবলেম থাকে, বা শিশুটিকে দেখা যাচ্ছে বড় হচ্ছে, বসতে শিখলে আমরা কী করে একটা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে বসিয়ে রাখি যে ওয়ান ওয়ে কমিউনিকেশনের মধ্য দিয়ে সে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সে বুঝবে না যে আসলে আমার কমিউনিকেশনটা কীভাবে করতে হবে, এবং সেখানে সে মিক্সড ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। তো সেগুলো আমাদেরকে একটু সর্ট আউট করতে হবে। এরপরে আছে যেটা নিউট্রিশন, সে নিউট্রিশনও বলেছে যে অনেক সময় দেখা যায় যে শিশুরা যদি ম্যাল নিউট্রিশনে ভুগে বা মা যদি ম্যাল নিউট্রিশনে ভুগেন ডিউরিং প্রেগনেন্সি, সেটার একটা ইফেক্ট থাকতে পারে। ডিউরিং প্রেগনেন্সিতে মায়েদের তো বলা হয় যে বেশি করে খাবার খাওয়ার জন্য, তো সেখানে বেশি করে খাবার খাওয়ার পাশাপাশি কোন নিউট্রিয়েন্টগুলো অবশ্যই তার খাদ্য তালিকায় থাকা উচিত যেটির মাধ্যমে এই অটিজমকে প্রতিরোধ করা সম্ভব হবে? আসলে আমরা বলি বেশি বেশি খেতে না, কোয়ালিটি খাবার খেতে, কোয়ান্টিটির দিকে না তাকিয়ে কোয়ালিটির দিকে তাকাতে, এবং সেটা যেন অবশ্যই ব্যালেন্স ডায়েট হয়। এবং মা যখন গর্ভবতী হবেন তখন কিন্তু তার ক্যালোরি রিকোয়ারমেন্ট অনেক বেশি বেড়ে যায়, তো সেই দিকটা খেয়াল করতে হবে। রেগুলার মনিটরিং, চেক আপ, তার ওয়েট, বাচ্চা ভিতরে ভালো আছেন কিনা সব কিছু দেখতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টসগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে, অবশ্যই আয়রন, আয়োডিন এই জাতীয় খাবারগুলো খাচ্ছেন কিনা, ফলিসন খাচ্ছেন কিনা সেদিকে একটু দৃষ্টি রাখতে হবে। প্রেগনেন্সি ডায়াবেটিস এক্ষেত্রে আসলে কতটুকু প্রভাব বিস্তার করে থাকে? প্রেগনেন্সি ডায়াবেটিস, প্রেগনেন্সি হাইপারটেনশন, অল কাইন্ড অফ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের উপরে কিন্তু বিগ একটা ইফেক্ট আছে, এবং এই কারণগুলো কিন্তু রিস্ক ফ্যাক্টরের মধ্যে ইনক্লুডেড। যে ডিউরিং প্রেগনেন্সি কি, এবং বাচ্চা যখন ডেলিভারি হবে সেই মুহূর্তটাকে, এবং ডেলিভারির পরবর্তী যে মুহূর্তগুলো, 3টি মুহূর্তের মধ্যে যে কোনো ধরনের যদি ডিজাস্টার হয় তাহলে কিন্তু রিস্ক ফ্যাক্টর বলা হচ্ছে অটিজমের জন্য। পরিবারের যে প্রথম সন্তানটা তিনি হয়তো অটিজম জনিত সমস্যা নিয়ে ভুগছে, এখন এক্ষেত্রে প্যারেন্টসরা সাধারণত চিন্তা করে থাকে আমরা সেকেন্ড বেবিটা যখন নিতে যাব তখন সেই বাচ্চাটিও কি অটিজমে ভুগবে কিনা, এক্ষেত্রে তাদের আসলে কি কি করা উচিত? সেই ক্ষেত্রে আমরা একটা জেনেটিক টেস্ট করতে পারি প্যারেন্টসের এবং এই শিশুটার। সেই ক্ষেত্রে যদি আমরা দেখি কোনো এপিজেনেটিক্স বা নিউ জিন মিউটেশন হয়, সেক্ষেত্রে আমরা সেইভাবে কিন্তু কাউন্সেলিং করতে পারি। আর আগের বাচ্চাটা অটিজম হলে পরবর্তী বাচ্চায় যে অটিজম হবে এরকম কিন্তু কোনো একদম মানে এস্টাবলিশ কোনো আমাদের এখনো ডাটা নেই, কিন্তু প্যারেন্টসে দেখা যায় এক্ষেত্রে একটু ভীতি কাজ করে। অবশ্যই সেই ক্ষেত্রে আমরা জেনেটিক টেস্টগুলো করতে বলবো, কারণ জেনেটিক টেস্টগুলো একটু কস্টলি, কিন্তু সবাই করতে চায় না।
আমাদের দেশে 8 থেকে 10 বছর আগেও খুব বেশি অ্যাভেলেবল ছিল না, এখনও আছে কিন্তু খুব সেন্ট্রালি আছে ঢাকায় এবং কয়েকটা সেন্টারে আছে। সেই ক্ষেত্রে আমাদের যখন কাউন্সিলিং করি বা কথাগুলো বলি আমাদেরকে অনেক কিছু চিন্তা করে বলতে হয়, জেনেটিক টেস্ট করে নিতে পারে। আচ্ছা, যে সমস্ত বাচ্চাদের দেখা যায় যে অটিজম জনিত সমস্যা রয়েছে, তাদের বাবা মারা কিছুটা দুশ্চিন্তায় থাকে যে কোথায় গেলে তারা ট্রিটমেন্টটা করতে পারবে। সো বাংলাদেশে এই ধরনের ট্রিটমেন্ট সেন্টারগুলো কোথায় রয়েছে এবং সেখানে আসলে কী কী ধরনের ট্রিটমেন্ট করা হয়? জি, বাংলাদেশে আসলে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার যেখানে আছে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট পর্যায়ে, সেখানে কিন্তু খুব ভালোভাবে আর্লি ইন্টারভেনশনগুলো দেওয়া হচ্ছে, আর্লি স্ক্রিনিংগুলো করা হচ্ছে এবং সেখানে একটা টিম কিন্তু কাজ করছে। শুধু একজন ডক্টর নয়, ডক্টরের সঙ্গে একজন থেরাপিস্ট থাকবেন, একজন চাইল্ড সাইকোলজিস্ট থাকবেন, কিছু কিছু সেন্টারে সাইকিয়াট্রিস্ট আছেন এবং থেরাপিস্ট, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপিস্ট, সেন্সরি অকুপেশনাল থেরাপি যা যা লাগে, তারপরে হচ্ছে ডায়েটিশিয়ান, সবার এবং স্পেশাল এডুকেটর, সবার একটি সম্মিলিত চেষ্টায় কিন্তু ফুল টিম নিয়ে এই কাজগুলো করা হয়। কারণ কোনো ডক্টরের পক্ষেই সম্ভব নয় যে অটিজমটাকে ডায়াগনোসিস করার পরে একদম লাস্ট অবধি তাকে পুরো ট্রিটমেন্টটা দেওয়া। সেখানে আমাদের স্কুলের কিছু বিষয় আছে, টিচার আছে, সোশ্যাল ওয়ার্কার, মানে বিশাল একটা লিস্ট আছে টিমের। তো টিম ওয়াইজ কাজ করতে হবে, তবে ডায়াগনোসিসটা যত আর্লি হবে শিশুটাকে কিন্তু ততই আমরা একটা ফাংশনাল লেভেলে নিতে পারবো। এবং অবশ্যই চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারগুলোতে যেন যোগাযোগ করেন। যেমনটি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ঢাকার ভেতরে হয়তো কিছু সেন্টার রয়েছে যেখানে অটিজম আক্রান্ত শিশুদের ট্রিটমেন্ট করা হয়ে থাকে, কিন্তু ঢাকার বাইরেও কি এই ধরনের কোনো সুযোগ সুবিধা রয়েছে কিনা? জি, আমাদের গভর্নমেন্ট পর্যায়ে কিন্তু 34টি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার আছে, 34, এবং সেটা ঢাকা কেন্দ্রিক হচ্ছে 4টি, আর বাকি সবগুলোই কিন্তু ঢাকার বাইরে এবং উপজেলা পর্যায়েও আছে। তাছাড়া স্পেশাল যে স্কুলগুলো আছে, এই শিশুদেরকে আমি কোথায় লাস্টলি আমি এডুকেশনের জন্য দিব, সেই স্পেশাল স্কুলগুলোতেও কিন্তু আসলে এইভাবেই তাদেরকে ডায়াগনোসিস করা হয়, ইন্টারভেনশন, কাউন্সিলিং সমস্ত সেট আপ আছে। আচ্ছা, অনেক বাবা মারা কিন্তু মনে করেন যে আমার বাচ্চারা অটিজমে ভুগছে, হয়তো একটি বাচ্চা বা দুটি বাচ্চা, কিন্তু তারা অনেক সময় দেখা যায় অটিজমের যে স্পেশাল স্কুলগুলো রয়েছে সেখানে তারা তাদেরকে দিতে চায় না, তারা নর্মাল স্কুলে দিতে চায়। এক্ষেত্রে আপনার পরামর্শ কি? এক্ষেত্রে আমরা বলবো যে শিশুটার যখন অটিজম নির্ণয় হয়েছে তার মাত্রাটা কি, মৃদু, মাঝারি নাকি তীব্র মাত্রার। যদি শিশুটা মাঝারি বা তীব্র মাত্রার হয় তাহলে কিন্তু প্যারেন্টসকে একটু ভালো করে যদি আমরা কাউন্সিলিং করি, কয়েকটা সেশনে যদি কাউন্সিলিং করি, তারা কিন্তু অবশ্যই বুঝবেন। সেক্ষেত্রে স্পেশাল স্কুলে দিয়ে তাকে আমরা একটা শেপ করব বা রিশেপ করব, করার পরে না হয় আমরা নর্মাল স্কুলে শিফট করে দেব। আর যে শিশুদের মধ্যে মৃদু মাত্রার প্রবলেমসগুলো আছে বা লক্ষণগুলো আছে, তাদেরকে যদি আমরা প্রথম থেকেই এনকারেজ করি, আমরা যদি টিচারের সঙ্গে কথা বলি আমাদের হসপিটাল থেকে, তাহলে কিন্তু খুব ভালো একটা বন্ডিং তৈরি হয় এবং মৃদুমাত্রার শিশুরা কিন্তু যে কোনো নর্মাল স্কুলে নর্মাল শিশুদের সাথে কিন্তু কোপ করতে পারে। এদেরকে যদি আমরা একটু অ্যাভয়েড করে দেখা যায় যে স্পেশাল স্কুলে দিয়ে দিই, তাহলে তার মধ্যে যে মৃদু মাত্রার যে লক্ষণগুলো ছিল স্পেশাল স্কুলে গিয়ে তো আসলে সে মিক্স আপ হয়ে যাচ্ছে, মাঝারি বা তীব্র মাত্রার শিশুদের সাথে মিশে যাচ্ছে, তখন তার ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ারগুলো অনেক বেড়ে যায়। অর্থাৎ আপনি যেটা বলছেন যে তাদের সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে তাদেরকে নর্মাল স্কুল নাকি অটিজমের স্কুলে ভর্তি করাতে হবে সেটির উপর ডিপেন্ড করে। আমরা এই অটিজম সংক্রান্ত বিষয় নিয়ে আরও অনেক কিছু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। লিভার হলো আমাদের শরীরের অনেক বড় একটা অর্গান, কিন্তু যদি লাইফস্টাইল ঠিক না থাকে এবং যদি ফুড হ্যাবিট ঠিকভাবে মেনটেন করা না হয়, তাহলে এই লিভারে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। এইরকমই একটা সমস্যা হচ্ছে ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভার সমস্যাটা কিন্তু বর্তমানে একটা বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে। লিভারে 5% পর্যন্ত ফ্যাট থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু যদি 5%-এর উপরে ফ্যাট লিভারে জমতে শুরু করে তাহলেই তখন তাকে ফ্যাটি লিভার বলা হয়ে থাকে। ক্রনিক ফ্যাটি লিভারের জন্য অনেক সময় লিভার সিরোসিস, লিভার ক্যান্সার এবং অনেক ক্ষেত্রে রোগীর মৃত্যুর ঝুঁকিও থাকে। ফ্যাটি লিভারের প্রধান কারণগুলো হলো ওবেসিটি, আনকন্ট্রোল ডায়াবেটিস, রক্তে অনেক দিন থেকে ট্রাইগ্লিসারাইড বেশি থাকা, বিভিন্ন ধরনের ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া, অথবা বংশগত কারণেও অনেক সময় ফ্যাটি লিভার হতে পারে।
এছাড়াও হাইপারথাইরয়েডিজম যদি কারো থাকে এবং যদি কারো হাইপারটেনশন থাকে তাহলেও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। এই ফ্যাটি লিভার যখন প্রথমে ডায়াগনোসিস হয় ঠিক তখনই যদি এটাকে খুব শক্ত হাতে কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু ফ্যাটি লিভার থেকে আর এটা অ্যাডভান্স লেভেলে পৌঁছায় না। বাট দেখা যায় যে প্রাইমারি স্টেজে যখন এই ফ্যাটি লিভারটা ধরা পড়ে তখন আমরা অনেকেই সচেতন হই না, যার ফলে এটা অ্যাডভান্স লেভেলে চলে যায় এবং ওই সময়ে যে বেশ কিছু জটিলতা ধরা পড়ে। অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়, অ্যাবডোমিনাল পেইন হয় এবং এছাড়াও আরও কিছু জটিলতা দেখা যায়। তাই লাইফস্টাইল মডিফিকেশন করে এবং ফুড হ্যাবিট চেঞ্জ করে কিন্তু এই ফ্যাটি লিভারের পরিবর্তন আনা সম্ভব। ফ্যাটি লিভারের রোগীদেরকে ফ্রাইড খাবারগুলো অ্যাভয়েড করতে হবে এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলোকে তাদের খাবারের তালিকায় ইনক্লুড করতে হবে। সিম্পল যে কার্বোহাইড্রেটগুলো এগুলো একেবারেই অ্যাভয়েড করতে হবে। মিষ্টি জাতীয় খাবারগুলো তাদের খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট যুক্ত যে খাবারগুলো সেগুলো কিন্তু তাদের খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। তাদেরকে সবসময় ফ্রেশ খাবারগুলো পছন্দ করতে হবে এবং যে খাবারগুলো আমরা সবসময় ঘরে তৈরি করে খাই সেই খাবারগুলোকেই সবসময় চুজ করতে হবে। গ্রিন লিফি ভেজিটেবলগুলোকে তাদের খাবারের তালিকায় রাখতে হবে এবং টক জাতীয় যে ফলগুলো এইগুলোকে তাদের খাবারের তালিকায় প্রাধান্য দিতে হবে। এছাড়াও সাথে সাথে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে। পর্যাপ্ত পরিমাণে ঘুম 7 থেকে 8 ঘন্টা ঘুম তাদের জন্য প্রয়োজন। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, স্কিনটাকে হাইড্রেট রাখতে হবে এবং এই যে পানি খাওয়া এই ক্ষেত্রে কিন্তু ডিটক্স ওয়াটারও খাওয়া যেতে পারে, বিভিন্ন রকম ডিটক্স ওয়াটার। এভাবেই লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে ফ্যাটি লিভারকে কিওর করা সম্ভব। ম্যাম, অটিজম কি আসলেই পুরোপুরিভাবে নিরাময়যোগ্য? আসলে এই অ্যান্সারটা আমরা খুব সরাসরি দিই না, কারণ অটিজম বা নিউরো ডেভেলপমেন্টাল যে কোনো ডিসঅর্ডার কিন্তু আমরা 100% কিওর করতে না পারি, আমরা কিন্তু ম্যানেজ করতে পারি, তাদেরকে রিশেপ করতে পারি। যেমন তীব্র মাত্রার যদি শিশু থাকে তাহলে আমরা মাঝারি মাত্রায় আনতে পারবো বা মৃদু মাত্রায় আনতে পারবো। মাঝারি মাত্রার শিশুদেরকে আমরা মৃদু মাত্রায়, আর যারা মৃদু মাত্রায় ভুগছে তাদেরকে আমরা নর্মাল লাইফ যেন অ্যাবাউট নর্মাল লাইফ যেন লিড করতে পারি সেই জায়গায় নিতে পারবো। হয়তো তাদেরকে লাইফ লং মাইল্ড একটু অ্যাসিস্ট্যান্সি লাগে, কিন্তু তারপরেও কিন্তু সে চাকরি করতে পারবে, যে সে তার নেক্সট যে লাইফ সেটা সে লিড করতে পারবে, নর্মাল বাচ্চাদের সাথে মিশতে পারবে, নর্মাল স্কুলে যেতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অটিজম নিয়ে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য, এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ব্রেস্ট ক্যান্সারকে কোনো দেশে 2-3 বছর পর পর ইনভাইট করা হয় ব্রেস্টের এক্সরে বা ম্যামোগ্রাফি, এবং সেটার মাধ্যমে কি হচ্ছে, ফর এক্সাম্পল ইংল্যান্ডে আমরা গত 30 বছরে ব্রেস্ট ক্যান্সারের মৃত্যু ঝুঁকি 30 ভাগ কমিয়ে ফেলেছি, কারণ ম্যামোগ্রামের মাধ্যমে আমরা ব্রেস্ট ক্যান্সারকে হাতে পাওয়ার আগে পেয়ে যাচ্ছি এবং ছোটোখাটো চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে যাচ্ছে। এই কারণে আর্লি ক্যান্সারের সার্ভাইভাল কিন্তু 92 to 98%। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।